কেলেঙ্গে এরকম ভাব করে এলাম, তো আসতে একটু দেরি হলো। একদম লড়কেলেঙ্গে এরকম ভাব করে এলাম, তো আসতে একটু দেরি হলো। বললাম, তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমি রান্নাঘর চুল টুল ঝাড়বো, রান্নাঘরটা ক্লিন করব, কিন্তু মানে একটু হাত ধরে গেছিলো, তাই জন্য একটুখানি বেশিক্ষণ বসা হলো, এডিট করলাম, তার মাঝখানে আগের ব্লগটা আর মানে হাত ধরে গেছিলো খুব। তো যাই হোক, এদিকে মাস্ক পরতে হবে। মাস্ক এখানে রেখে গেছি, না ঘরে নিয়ে, না এখানেই আছে, মাস্কটা এখানেই আছে, মাস্কটা পরতে হবে। তো এই ব্লগটা আজকে শুরু করছি দুপুর থেকে। দুপুর না, এখনও 12টা বাজেনি, তাই জন্য শুভ সকাল বলছি তোমাদের। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তাই এখন বাজলো পুরো বোধহয় পুরো 11:15 বাজে, সেই জন্যই শুভ সকাল বললাম, 12টা বাজেনি বলে। তো চলো, অলরেডি আমি লেট, কিন্তু পাচ্ছিলাম না, তাই জন্য। এই যে বন্ধুরা, শুরু হয়ে গেল মিশন রান্নাঘর। তো যতটা সম্ভব, যতটুকু পারি করি। 11:15 অলরেডি বেজে গেছে, পার হয়ে গেছে, তো তার ফলে খুব বেশিক্ষণ করতে পারবো না। যতটুকু মানে এই র্যাকটা আর এই র্যাকের মধ্যে যে সমস্ত যা যা রয়েছে, সেইগুলো, কাপ রয়েছে, ছোট ছোট বাটি রয়েছে, এইগুলোকে মেজে টেজে র্যাকটাকেও মাজতে হবে। দেখলাম যেভাবে হয়েছে, তাতে না মাজলে র্যাকটা হবে না। সিঙ্কে তো সব নামিয়েছি মাজবো বলে, তার আগে মনে হলো চিমনিটা একটু মুছে নিই ভালো করে। আর ঝুল তো ঝাড়িয়ে নিয়েছি সবার আগে, কারণ চুল না ঝাড়লে তো পরে ঝাড়লে মুশকিল। এবার মাজা ঘষার পর্ব শুরু করে দিই। তো এই র্যাকটা এতটাই নোংরা হয়েছে যে এটাকে ভালো করে ঘষে ঘষে করে না হলে হবে না। তো সেই জন্য তো কাজ করতে করতে খালি বাড়িতে কত রকম কথাই মনে পড়ে। তোমরা মানে কেউ কেউ বলেছো, বড় যারা দিদিভাই, রাতে পুরনো কথা মনে করো না, করলে কষ্ট হয়। সেটা জানি, পুরনো কথা মনে করলে তো কষ্ট হয়, কিন্তু কি বলো তো, সেগুলো তো ভোলাও যায় না, না। জীবনে এমন এমন মানে ঘটনা আমাদের জীবনে ঘটে, যেগুলো আমরা চেষ্টা করলে, চাইলেও মানে কোনো না কোনো সময় মনে পড়বেই। আর বিশেষ করে যদি আমরা মানে খুব মানে আনন্দে বা হাসি খুশিতে দিন কাটাই, তাহলে হয়তো সেই সমস্ত পুরনো যে খারাপ স্মৃতি, সেগুলোকে ভুলে থাকতে পারি। কিন্তু যদি এরকম আমার যেমন দিন চলছে সেরকম চলে, তাহলে আমার মনে হয় অটোমেটিক্যালি এসে যায়, ভাবতে না চাইলেও মনে হয় যে এইগুলো আমার সঙ্গে হয়েছে, তারপরেও আমি মানে টিকে আছি কিভাবে, এত কিছু সহ্য করেও। অনেক কিছু হয়েছে বন্ধুরা জীবনে, অনেক 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 চড়াই উতরাই দেখেছি। এবার তোমরা বলতে পারো যে শুধু কি তুমিই দেখেছো জীবনে, অন্য মানুষরা কি দেখেনি? অবশ্যই সবার জীবনেই চড়াই উতরাই আছে, কিন্তু কারোর হয়তো কম, কারোর বেশি, কিন্তু আছেই। সবার জীবনেই সমস্যা আছে। সমস্যাবিহীন জীবন খুব কম মানুষের থাকতে পারে। কিন্তু কি বলো তো, যাদের বেশি হয় তাদের তো সমস্যা যেন পিছুই ছাড়ে না। যেমন আমার সমস্যা আর পিছুই ছাড়ছে না, হাজার চেষ্টা করছি, তোমরা বলো, তোমাদের কথা শুনে নিজের মনের জোরে চেষ্টা করি পজিটিভ থাকতে, কিন্তু তারপরেও তো সেই কারণেই পুরনো কথা মনে পড়ে। আমার মেয়ে যখন হয়, তারপরেই মেয়ের যখন প্রায় 6 বছর বয়স, সেই সময় আমি আবার সেকেন্ড টাইম হঠাৎ করেই মানে হয়ে যায়, কনসিভ করি। তো কিন্তু সেই সময়ের যে আমার অভিজ্ঞতা, কনসিভ করার পর খুব স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো, সেটা আমার মিসক্যারেজ হয়ে যায়। এই একটা মাজা হলো, কাপগুলো সব কাপ আর ছোট ছোট বোল ছিল ওইগুলো মাজা হলো। এই একটা আর পারবো না এখন, মানে বুঝতেই পারছো, মানে আর কোনোটাই এখন আপাতত কিছু আর করতে পারবো না। আপাতত থাকুক, 2 মিনিট আবার বসে স্নান করি, স্নান করে পুজো করি। দেখছো তো, আর দাঁড়িয়ে এই যে মাজতে গিয়ে না, পায়ের এই যে পুরো প্রেশারটা পড়ে না, প্রচণ্ড, মানে পায়ের তলা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আমি এই জন্য দাঁড়াতে পারি না,
দাঁড়াতে পারি না, খুব কষ্ট হয় গো। কি বলবো, তোমরা বলবে তোমার সব কিছুই একবারে শেষ হয়ে গেছে, শরীরটা শেষ হয়ে গেছে, কি আর বলবো, কপাল কপাল। তো চলো হাত ফাত ধুই নি ভালো করে, দেখলেই তো। এইটাতে হ্যান্ড ওয়াশ ঢালতে হবে, এটা হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে, হ্যান্ড ওয়াশটা ঢেলে নি। যেটা বলছিলাম তোমাদের বন্ধুরা, সেই কনসিভ করেছিলাম, মিসক্যারেজ হয়ে যায়। মিসক্যারেজ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ ছিল। সেটা হচ্ছে প্রথম 3 মাস আমরা সবাই জানি যে একটু সাবধানে থাকতে হয়, ভারী কিছু না টানাই ভালো, বা অত্যধিক এমন কোনো কাজ করা উচিত না যাতে ক্ষতি হতে পারে বাচ্চার। তো যাই হোক, আমার ক্ষেত্রে তো সেই সব মাপের ব্যাপার ছিল না। আমাকে ভারী ভারী জলের বালতি, ভারী বড় হাঁড়ি জল ভর্তি, তারপরে অত মানুষের ভাতের হাঁড়ি উপর দেওয়া, মানে কনস্ট্যান্টলি একতলা দোতলা করা, যে যা 5-4 মাস খাটা, মানে সব কিছুই। তো তার ফলে খুব স্বাভাবিকভাবেই তো আমার মিসক্যারেজ হয়ে যায়। এবং সেটা ডাক্তাররা বলেন যে এমন কী করেছিলেন যে একেবারেই থাকলো না, এরকম অবস্থা হয়ে গেল। তো যাই হোক, তখন খুব মানসিকভাবেও ভেঙে পড়েছিলাম, আর তার সঙ্গে শারীরিক কষ্ট তো ছিলই। তো ওই জন্যই বলি, কিছু কিছু স্মৃতি আছে যেগুলো হাজার চেষ্টা করেও ভুলবার নয়, কোনো দিনই হয়তো ভুলতে পারবো না। কি অবস্থা দেখো আবার। চলো এবার স্নান করতে যাবো, 2 মিনিট বসে। প্রচণ্ড দরদর করে ঘামছি, পা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে। এই কৌটোটা নিয়ে যাই ঠাকুরের ওই ক্যাডবেরি এইগুলো রাখার জন্য। তোমরা কেউ কেউ বলেছো যে জেমস টেমস না দিতে গোপালকে। হ্যাঁ, গপ্পুকে বহু বছর ধরেই তো জেমস, কাজু, কিশমিশ, খেজুর, মিছরি, নকুলদানা, ডেয়ারি মিল্ক শর্টস, ডেয়ারি মিল্কের এমনি বার, মিল্কি বার এমনি, হ্যাঁ, তারপরে বাটারের কিউবও দিতাম। বাটারের কিউব যেহেতু গলে যায়, ফ্রিজে না রাখলে থাকে না, ওই জন্য এখন আনছি না, শীতকালে করব। তো এইগুলোই তো দিই, জানি না আমি কি দেবো, কারণ রোজ তো ধরো আমার পক্ষে আলাদা করে নিরামিষ কোনো রান্না করে আলাদা দেওয়া সম্ভব পর হচ্ছে না। তো তবুও তোমরা সাজেস্ট করো যে কি, আমি তো এটা বহু বছর ধরেই দিচ্ছি গপুকে, যে ক্যাডবেরি চকলেট এসব ভালোবাসা। আমি এটা অনেককে দিতে দেখেছি, তাই দেখেই শিখেছি, দেখেই তো শেখে মানুষ। কিন্তু কেউ কেউ তোমরা বলেছো যে না গপুকে এইগুলো দিও না। তো কী দেওয়া যায় সেটা একটু সাজেস্ট করো। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করবো এগুলো হয়ে গেলে তারপরে দিতে। আর কে যেন জিজ্ঞেস করেছিল বোধহয় যে আমি মিস্টার চ্যাটার্জির পছন্দ অনুযায়ী ক্যাডবেরি নিয়ে এসে গপুকে দিই কিনা। একদমই নয়। এই যে কৌটোতে থাকবে, এক কৌটো ভর্তি হয়ে গেছে, আবার এই কৌটোতে থাকবে, উর্মিলাকে দিয়ে দেবো। মানে যখন যে কাজ করেছে তাদের দিয়ে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের বা কাউনে ওরা খেয়ে নিয়েছে। মিস্টার চ্যাটার্জি ক্যাডবেরি তো এমনি সুগার, তাছাড়া ওনার কোনো পছন্দ অপছন্দ নিয়ে আমি গপুকে তো আর দিচ্ছি না, বা এই ব্যাপারে ওনার সঙ্গে আমার কথাও হয় না, এমনিই তো কথা হয় না। মানে দেখতেই তো পাও তোমরা, এক ছাদের নিচে বাস, কিন্তু এইটুকুই যা, কথা বলতে তো একতরফা গালিগালাজ। যাই হোক, যেটুকু খেতে দেওয়া, মেডিসিন দেওয়া, সেটুকু ছাড়া কোনো কথা নেই। তো যাই হোক, তোমরা সাজেস্ট করো যে কী দিতে পারি গপুকে। অনেকে দেখি যে রান্না যা হয় বাড়িতে সেটা থেকেই দেয়, মানে নিরামিষ রান্না, কিন্তু আমি জানি না, তোমরা সাজেস্ট করো যদি আলাদা, মানে আমি যদি পারি সেভাবে তাহলে দিতে পারবো। তা না হলে ওই খেজুরও বীজ ছাড়িয়ে এমনি দিই, এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো বলো, হ্যাঁ চলো ঘরে যাই, আর পারছি না। এতে গিয়েও আবার মনে হলো যে চাদরটা মেলে দিয়ে যায়, একটা চাদর মেলে ফ্যানটা চালিয়ে দিয়ে যায়, তা না হলে শুকাবে না, পড়েই থাকবে। একটা শুকাবে, তারপর আবার আরেকটা দেবো। এই চাদরটা একটু ভারী, ভয় লাগে, স্ট্যান্ডটা এমনি যা অবস্থা স্ট্যান্ডটা। বাবা, উল্টে পাল্টে পড়ে যায়, তো ভারী। এখানে স্পেসটা সোফাগুলোর সামনে এগিয়ে এনেছি, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে স্পেসে। দেখি এখন আপাতত একটু এগিয়ে দিই সোফাটা। ফ্যানটা চালিয়ে দিই। হলো, চলো এবার ঘরে যাই। আর বাড়িতেছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার এলাম একটু তোমাদের সামনে দুপুরের পর। চা খাবো। প্রথমে ভাবলাম খাবো না, যে না ভাত খেয়েছি, ভাত অবশ্য খুব, হ্যাঁ বেলা বলতে 2টো বাজেনি তখন খেয়েছি।
খুব বেলা হয়নি, কিন্তু তবুও মনে হলো যে না খাবো না। তারপরে আবার দেখলাম যে না, একটু খিদে খিদে পাচ্ছে, এক মুঠো খই খাই, শুধু শুধু খই খেতে তো এই লাগে না, একটু চা খাই তাহলে। কারণ হ্যাঁ, রুটি দিতে তো মোটামুটি 8:30 8:30 বাজে, এখন অনেকটা সময় 2 ঘন্টার মতো কাজে, 2 ঘন্টা তখন আবার কষ্ট হবে খিদেতে। তো তাই মনে হলো, তাই জন্যই চাটা বসাতে এলাম। তাই মনে হলো চা যখন বসাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি বকর বকর করে নিই। তো দেখলেই তো রান্নাঘরের কাজ আজকে শুরু করেছি, কিন্তু কমপ্লিট কালকে সকালবেলায়, মানে কালকে চাটা খেয়েই শুরু করতে হবে। কালকে আবার একটুখানি গেলে নামতে হবে, সে দরকার এটিএমে যেতেই হবে, মাস করেছে। সবাইকে তো মাইনে টাইনে দেওয়ার ব্যাপার আছে, তারপরে পুজো, তো তার পুজোর বোনাস দেয়া মন্টুকে উর্মিলাকে। তো সেই জন্য কালকে বিকেলবেলায় ওই কোনো রকমের টলমলো করে, যাই হোক মন্টুকে বলতে হবে যে একটু সিঁড়িতে তাড়াতে, যাতে আমি মানে নামতে নামতে অসুবিধা হলে যাতে ইয়ে হয়, আবার ওঠার সময় অত প্রবলেম হবে। ওই মানে যাব রাস্তার ওপারে এটিএম, মানে বেরিয়েই রাস্তাটা ক্রস করে 3টে এটিএম আছে, সবই একদম কাছাকাছি সামনে, যেটাই হোক একটাই যাব। এসে মানে করে আবার ঘরে ঢুকে পড়বো, যেমন সেই কোটরে ঢোকা সেই রকম আবার কোটরে ঢুকে পড়বো। এই বেরোনোটাতে খুব মানে ইচ্ছে করে না, কারণ কি বলতো, এটার মধ্যে তো কোনো ইয়ে নেই, ওপর থেকে নিচে নামা, আবার ওই এটিএমে যাওয়া, এটাতে কোনো তো মানে রিক্রিয়েশনের ব্যাপার নেই, কোনো আনন্দেরও ব্যাপার নেই, কিছুই নেই যে কোথাও ঘুরতে যাচ্ছি চলো বেশ ফ্রেশ মাইন্ড। ওই ওপর থেকে নিচে নামবো, কাজটা সারবো, আবার উপরে উঠে ব্যাস ঘরে আবার ঢুকে যাবো। তো ওইটা একটা টেনশান চলতে থাকে যে আবার নামতে হবে, মাথা ঘুরবে, এই হবে, মানে ঘুরছে মাথা তো অন্য কারণে আর কি, সেটা নার্ভের সংক্রান্তই সমস্যা, বুঝতেই পারছি। তো যাই হোক, যতদিন না হচ্ছে ততদিন তো এভাবেই চলবে, ততদিন না মেয়ের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে পারছি ততদিন এভাবেই চলবে। হ্যাঁ, তোমরা অনেকে যারা ভালোবাসো, সে মানে দিদিভাই বোধহয় তারা বলেছো যে তোমাকে যে পুজোর আগেই সব ঝাড়াঝুড়ি করতে হবে সবই করতে হবে, এটা কে বলেছে, কেন করতে যাচ্ছ অসুস্থ? একদম ঠিক বলেছো দিদিভাই। আমার মেয়েও খুব রাগারাগি করছে যে যদি মানে ইয়ে হয়ে যায় ধুলো, তোমার যা কন্ডিশন, ডাক্তারের বারণ একদম, এই করতে গেলে যদি কিছু হয় তখন কি হবে। কিন্তু বিষয়টা কি বলো তো, মানে এই মনে ইচ্ছে তো হয় যে পুজো সামনে, পুজো যতটা পারছি যতটা পারি করি, দেখছোই তো টানা তো ওইরকমভাবে করতে পারছি না, সেটা আমার পক্ষে একদমই সম্ভব নয়। কিন্তু তবুও মনে হয় যে ঘর বাড়িটা একটু ঠিকঠাক থাকবে না, একটু ঠিকঠাক চেষ্টা করি, এই আর কি। তো পুজোর আগে তো সব করে উঠতে পারবো কিনা আমি জানি না, কমপ্লিট অন্তত রান্নাঘরটা হোক, ড্রয়িং রুমটা হয়ে গেছে, ডাইনিংয়েরও ঝুল ঝাড়া হয়ে গেছে, এই সাইডে যে কর্নার র্যাকটা, কাঁচের র্যাক, যে শেলফগুলো রয়েছে ওইখানের জিনিস পরিষ্কার করবো, আর রান্নাঘরের এই সাইডের কৌটোকাউটিগুলো কী আছে এগুলো একটুখানি দেখতে হবে, মানে রান্নাঘরের কাজটা করবো। আর মানে ডাইনিং মোটামুটি হয়ে গেছে, ডাইনিং টেবিল তো এমনি মোটামুটি ইয়ে আছে, খুব বেশি কিছু নেই, ওষুধের প্যাকেট আছে শুধু 3-4টে, তাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা হয়ে গেল। তো এই আর কি, কিন্তু ওই ছোট বেডরুম যেটা মিস্টার চ্যাটার্জি থাকেন, ওইটা তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়ার ইচ্ছা আছে পুজোর আগেই, যদি ওটা করে দিতে পারি, জামা কাপড়গুলো তুলে। আর কি কাপড় কাচা হচ্ছে, আবার তো সেই ভাঁজ করোরে তোলরে ওই একই, মানে একটা না শুকাতে শুকাতে আরেকটা দাঁড়ানো। এই হলো ব্যাপার। তো সেই জন্যে যতটা সম্ভব ততটা করব, তার বেশি করব না। আর আমার ঘরটা হয়তো দেখা যাক, আমার পঞ্চমীর দিন কি ষষ্ঠীর দিন ঠাকুরের আসন সব পরিষ্কার করবো, ঠাকুরদের গপুদের জামা কাপড় পরাতে হবে, গপুর জামা কেনার জন্য বেরোতে হবে একদিন, দেখি সেটা কবে হয় দেখি। বুধবারে তো মহালয়া নাকি, তো বৃহস্পতিবারে যদি হয় তো বৃহস্পতিবারে যাব গোপুর। আর একটু জামা কাপড় আছে, নতুন আছে, কিন্তু আর একটু মনে হচ্ছে আর একটু ঠাকুরের, তাই হোক দেখি কি হয়, বেরোতে হবে। এমনিও ওর দশকর্মায় যেতে হবে, টিকাগুলো ফুরিয়ে গেছে, ওই টিকা একটু বেশি করে আনতে হবে, ধুনো দিই তো সন্ধ্যাবেলায়,
লক্ষ্মী পুজোর দিনের বেলা দিয়ে, আসলে দিনের বেলা ওই ঘরে দিলে না ওই যে সাফোকেশনটা হয়তো ওই জন্য। তো চলো চা হয়ে গেল, চাটা খাই, তারপরে আবার পরে বক বক করবো আবার। এই চাদরটা তুলে আরেকটা চাদর আছে বললাম, এটা শুকিয়ে গেছে, সেটা মেরে দিই। এই তো কাজ, দিনের মধ্যে 14 বার কাপড় মেলা, কাপড় তোলা, কাপড় ভাঁজ করা, হ্যাঁ এই হলো কাজ। এতেই চলে যায় সময় অর্ধেক। এই চাদরটা মোটা ছিল বেশি, এই চাদর মেলতে মেলতেই তোমাদের সঙ্গে ও একটা রয়েছে, আর একটা মিস্টার চ্যাটার্জির একটা প্যান্ট রয়েছে, বালিশের ওয়ারও রয়েছে, একটা তলায় ছিল। যাই হোক, চাদরের নিচে চাপা পড়েছিল, দেখতে পাইনি। এই চাদর মেলতে মেলতেই তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করব। ব্লগটাকে শেষই আর করতে পারছি না, তো মনে হলো চাদরটা মেলি, এই মেলতে মেলতেই শেষ করবো। উফ বাপরে, প্যান্টটা ছিল, প্যান্টটা দেখিনি, এর নিচে চাপা পড়ে গেছিল। তো ঠিক আছে বন্ধুরা, এই তো ফ্যানটা চালিয়ে দেবো, এবার শুকিয়ে যাবে। বাদ বাকি অন্য কাজ আছে, দেখছো এইটুকু একটুতেই হা হা করছি, কী অবস্থা আমার, ভাবো একবার কী যে হবে কালে দিনে গিয়ে আমার যে অবস্থা, আর কী হবে জানি না। তো যাই হোক, আজকে কি বলতে গেলাম, যাও ভুলে গেলাম। যাই হোক, আজকের মতন ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অবশ্যই, কারণ কমেন্ট তো আমি রোজই পড়ি সবসময়। তোমাদের কমেন্ট না পেলে আমার একদম ভালো লাগে না, কারণ তোমাদের সঙ্গে তো সরাসরি কথা হয় না, আর এখন লাইভেও আসতে পারছি না, যেহেতু ইচ্ছেই করে না লাইভে আসতে, রাত্রিবেলায় আর ইচ্ছে করে না, তখন কেমন জানি মনের দিক থেকে নিস্তেজ হয়ে পড়ছি। লাইভটা করলে ভালো, সবার সঙ্গে যোগাযোগ হয়, আমারও ভালো, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, তো সেই জন্যই কমেন্টের মাধ্যমেই মনের ভাব আদান প্রদান আর কি। তো এই নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।